হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সমাস। এই সমাস কাকে বলে, সমাস কথার অর্থ কী এবং সমাসের প্রকারভেদ। আরেকটি বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে সমাস পড়তে গেলে আমাদের কী কী বিষয় মনে রাখতে হবে বা কী কী বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে সমাসের একটা সামগ্রিক ধারণা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাই যে সমস্ত ছেলেমেয়েরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আমি এর আগে তোমাদের কারক নিয়ে আলোচনা করেছি, এবার তোমাদের সমাস নিয়ে আলোচনা করব। তাই সমাস জিনিসটা শিখতে গেলে একদিনে বা একটা ভিডিওতে করা সম্ভব নয়, কারণ ভালোভাবে বুঝতে হলে ওটাকে একটু পর্ব ভাগ করে আলোচনা করতে হবে। তাই আমি তোমাদের জন্য এই সমাস বিষয়টাকে কয়েকটা পর্বে ভাগ করে আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো। দেখার পরে আশা করি তোমরা সকলে সমাসটাকে জলের মতো বুঝতে পারবে। অনেক স্টুডেন্ট বলে যে স্যার সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে। আমি বলবো না, 6 মাস নয়, যদি আমরা ওইটাকে 2 মাস 1 মাস যদি ভালো করে পড়ে ওটা রিভিশন করি এবং সমাস নির্ণয় করি, তাহলে দেখবে অতি অবশ্যই তোমরা সমাসটা পারছো। তাই কথা না বাড়িয়ে আজকের আলোচনা সমাস, সেই সমাসটা আমরা আলোচনা করতে থাকবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাস। এই সমাস জানতে হলে সর্বপ্রথমে জানতে হবে এর অর্থ কি। এর অর্থ কি? সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। কি বললাম? সংক্ষেপ বা একপদীকরণ। এরপরে চলে আসি এই সমাসের প্রত্যয় কি হবে। সমাসে যদি প্রত্যয় আমরা নির্ণয় করি তাহলে কি হবে? সমাস শব্দটার প্রত্যয় হবে কি হতে পারে? প্রত্যয় হচ্ছে সমপূর্বক অস ধাতু যোগে অ বা ঘং সমান হচ্ছে সমাস। এইটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় সমাস কথার অর্থ এবং সমাসের প্রত্যয় কি হতে পারে প্রশ্ন আসে। এরপরে এই সমাস অর্থ জানলাম, সংক্ষেপ জানলাম, এবং এই অর্থের ক্ষেত্রে তোমাদেরকে যেটা বললাম যে একপদীকরণ। অনেকে মনে প্রশ্ন আছে, স্যার একপদীকরণ কথার অর্থ কি? একপদীকরণ কথার অর্থ হচ্ছে অনেকগুলো পদ যখন একসঙ্গে মিলিত হয় একটা নতুন পদের সংক্ষেপ করবে বা একটা নতুন পদের সৃষ্টি করবে। সেটা কি হবে? অনেকটা পদকে সংক্ষেপ করে নেবে, ছোট করে নেবে, তখন সেটাকে বলবো একপদীকরণ বা সংক্ষেপ। এবার চলে আসি সমাসের সংজ্ঞায় চলে আসবো। সমাসের সংজ্ঞা। তাহলে সংজ্ঞায় কি বলা হবে? সংজ্ঞায় আমরা সমাসের কথা কি বলবো? সংজ্ঞায় বলবো যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার ব্যাকরণগত পদ্ধতি। বলতে হবে এটা ব্যাকরণ সিদ্ধ
ব্যাকরণ সিদ্ধ পদ্ধতিকে সমাস বলে। তাহলে সংজ্ঞাটা এইটা যদি ভালো করে মুখস্থ করে না তাহলে সমাসের সংজ্ঞাটা বুঝতে পারলে। এরপরে চলে আসি, এই সমাস জানতে হলে বা সমাস কাদের থেকে আলাদা। এই সমাস হচ্ছে, আমরা অনেকে দেখি যে সমাস পড়তে গেলে আমাদের অনেক স্যার বলেন যে সমাস, অনেকে স্টুডেন্ট বলে যে স্যার সমাস আর সন্ধি তো একই মনে হচ্ছে, সন্ধি একই, সমাস আর সন্ধি কি একই প্রশ্ন করে তারা। অথবা সমাস বা সন্ধি, সমাসের সঙ্গে সন্ধি কোনো সম্পর্ক আছে, অথবা প্রত্যয়ের কি সম্পর্ক আছে, প্রত্যয়ের কি কোনো সম্পর্ক আছে, তারা প্রশ্ন করে। এই ক্ষেত্রে উত্তর হবে সমাস আর সন্ধি এবং সমাসের সঙ্গে সন্ধি এবং প্রত্যয়, সমাসের সঙ্গে সন্ধি ও প্রত্যয়ের সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি বা এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এরা গঠিত। সমাস এবং সন্ধি দুটোই আলাদা এবং সমাস ও প্রত্যয় দুটোই আলাদা। তাহলে এদের মধ্যে কোনো মিল পাবো না, কি থাকবে, অমিল থাকবে, অর্থাৎ পার্থক্য থাকবে। তাহলে আমরা এই সমাস এবং সন্ধি এই দুটোর পার্থক্য আগে জেনে নেব। সমাস ও সমাস, মাঝখানে দাগ টেনে দিলাম, এবার হচ্ছে সন্ধি। এই দুটোর মধ্যে পার্থক্য জেনে নেব। সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য কি হতে পারে? প্রথমত হচ্ছে সন্ধি কথাটা আমরা আগে পড়ে এসেছি, ক্লাস 9-এ পড়ে এসেছি। এই সমাস কথার অর্থ হচ্ছে, প্রথমত হচ্ছে সংক্ষেপ, সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ, আর সন্ধি কথার অর্থ কি, মিলন। সমাস কথার অর্থ হচ্ছে মিলন। 2 নম্বর চলে আসি। 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে, এটা সংক্ষেপ, কিসের সংক্ষেপ? এটা হচ্ছে পদের, পদের সংক্ষেপ। এটি হচ্ছে তাহলে কি, এটি হচ্ছে ধ্বনিগত মিলন, এটি হচ্ছে ধ্বনিগত মিলন। এরপর চলে আসি 3 নম্বর কি হবে? এরপরে আমরা 3 নম্বর আলোচনা করব। 3 নম্বর হচ্ছে, এখানে একাধিক পদের মিলন। একাধিক পদের মিলন হচ্ছে, এখানে কি হচ্ছে যে সন্ধির ক্ষেত্রে মাত্র দুটি ধ্বনির মিলন, দুটি ধ্বনির মিলন। এরপর কি আছে? 4 নম্বর কি হবে? 4 নম্বর হবে, যে সন্ধির ক্ষেত্রে, এখানে সমাস ছিল, সমাসের ক্ষেত্রে বিভক্তির লোভ ঘটে অনেক ক্ষেত্রে, কিন্তু সন্ধিতে বিভক্তি লোভ হয় না, মনে রাখতে হবে। 5 নম্বর কি আছে? 5 নম্বরে আমরা চলে আসবো, এর শ্রেণীবিভাগ, সমাসের শ্রেণীবিভাগ দেখব অর্থভিত্তিক।
সমাসের শ্রেণীবিভাগ অর্থভিত্তিক। এর কি আছে? তাহলে ধ্বনির ক্ষেত্রে হবে, ধ্বনির শ্রেণীবিভাগ হচ্ছে সাধারণত, সন্ধির ক্ষেত্রে এটা বলবো ধ্বনি ভিত্তিক হবে, ধ্বনি ভিত্তিক। যদি এর হয় সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে অর্থভিত্তিক, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অর্থভিত্তিক, এটা হচ্ছে ধ্বনি ভিত্তিক। এরপর কি আছে? শেষ একটা করব, 6 নম্বরটা কি করব? 6 নম্বরে হবে যে আমি যদি ধরি তাহলে তোমার সমাস প্রকারভেদ 6টি। সন্ধি সাধারণত 3টি। এই হচ্ছে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য। এরপরে আমরা আলোচনা করব যে সমাস জানতে গেলে বা এই সমাস আমরা পড়বো কেন। অনেকে মনে প্রশ্ন আছে, সমাস পড়ে কি লাভ? সমাস পড়বো কেন? সমাস পড়ে আমাদের কি লাভ হবে? তো সেটা জানার জন্য তাহলে সমাস পড়ার কারণ, সমাস পড়ার কারণ, অর্থাৎ সমাস কেন পড়বো, সমাস পড়লে আমাদের কি লাভ হবে? কিছু তো একটা লাভ রয়েছে। তাহলে সমাস পড়লে কি হবে? প্রথমে হচ্ছে পদের সংখ্যা, আমরা যে কথা বলছি বা একপদী ভাব যেটা ছিল সেটাকে পদের সংখ্যা কমলে কি হবে? মনের ভাবটা প্রকাশিত, মানে খুব তাড়াতাড়ি প্রকাশ করা যাবে খুব কম সময়ে। তাহলে প্রথম হচ্ছে মনের ভাব খুব সহজে এবং সংক্ষেপে বোঝানো যায়। 2 নম্বরে কি হবে? 2 নম্বরে হচ্ছে নিজের বক্তব্যকে আমরা কিভাবে কথা বলতে পারবো? অন্যের কাছে নিজের বক্তব্যকে অন্যের কাছে কি বলবো? সুন্দরভাবে এবং গুছিয়ে বলতে পারবো। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে তার ফলে এটি শ্রুতি মাধুর্য সৃষ্টি করবে। এই হচ্ছে আমরা সমাস পড়ার উপকারিতা। এরপরে চলে আসি, এবার আমরা সমাস জানতে গেলে বা শিখতে গেলে সমাস সংক্রান্ত কয়েকটি পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলো সম্যক জ্ঞান থাকা উচিত। তাহলে সমাস সংক্রান্ত কয়েকটি পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলো আমাদের ভালো করে জানতে হবে, তবেই গিয়ে আমরা সমাস নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা কি বলবো? 1, 2 করে আমি লিখে যাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে যে সমস্যমান পদ।
2 নম্বর জানতে হবে পূর্বপদ। 3 নম্বর জানতে হবে পর বা উত্তর পদ। 4 নম্বরে জানবো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরেকটা নাম রয়েছে। কি নাম রয়েছে? একে বিগ্রহ বাক্য বলা হয়। 5 নম্বর কি আছে? 5 নম্বর জানবো যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। মোটামুটি এই 5খানা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের সমাস নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। এবার এইগুলোর প্রত্যেকটা সংজ্ঞা আমি বলার আগে তোমাদের একটি উদাহরণের সাহায্যে এইগুলো একটু বোঝানোর চেষ্টা করব। এবার উদাহরণে চলে যাই। আমি তোমাদের বললাম যে সীমান্ত, দেখছি একটা সীমান্ত ব্যাপী জোড়া। কি হলো? এইটা হচ্ছে অনেকগুলো পদের সমষ্টি হয়েছে, অনেকগুলো পদ নিয়ে একটা বাক্য গঠিত হয়েছে। এইটাকে যদি আমি একপদীকরণ করি বা সমাস করে নিই তাহলে কী হয়ে যাবে? সমান চিহ্ন দিয়ে লিখবে, এটা কী হয়ে যাবে? যে সীমান্ত জোড়া। দেখো তাহলে এতগুলো সীমান্ত ব্যাপী জোড়া, এতগুলো ভাগ ছিল, এতগুলো পদ ছিল, 3টা পদকে আমি একপদী পরিণত করলাম। 3টা পদ ছিল, 3টা পদকে আমি একটা ছোট পদে পরিণত করে নিলাম। কী করলাম? সীমান্ত জোড়া। এবার এইখান থেকে আমরা পুরো সমাসের যে পরিভাষাটা জানলাম 5টি, সেই 5টি পরিভাষার মধ্যে রয়েছে, সেগুলো একটু জেনে নেব। প্রথমে জানতে হবে যে সমস্যমান পদ কাকে বলে। সমস্যমান পদ কাকে বলবো? যে পদগুলোর মিলনে সমাস হয়, যে পদগুলোর মিলনে সমাস হচ্ছে সেটাকে হচ্ছে সমস্যমান পদ। তাহলে এই যে পুরো ভিডিওটা, এই যে পুরো বাক্যটা রয়েছে, এই বাক্যটাই হচ্ছে কি? সমস্যমান পদ। এই সমস্যমান পদের মধ্যে যেটি প্রথমে আছে বা পূর্বে আছে সেটাকে আমরা বলবো পূর্বপদ। এই পূর্বে যেটি রয়েছে সেটা হচ্ছে পূর্বপদ, এবং পরে যেটি রয়েছে সেটা হচ্ছে বা শেষে রয়েছে সেটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। এটা লিখে দিই পূর্বপদ, আর পরেরটা হচ্ছে পরপদ। পূর্বপদ, পরপদ। তাহলে আমরা কটি জানলাম? 1 2 3, 3টে জেনে নিয়েছি। এবার রয়েছে 4 নম্বরে কি জানবো? তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ দুটো মিলিত হয়ে যে একটা নতুন পদ গঠিত হলো, সেই পদটাকে কি পদ বলবো? এটাকেই বলবো আমরা, এটি হবে সমস্য পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, অথবা আমরা এটাকে সমস্ত পদে লিখতে পারি। তাহলে আমরা 5টা জানলাম, 1 2 3 4, 4টে হয়েছে। আর একটি বাক্য রয়েছে, একটি হচ্ছে পূর্বপদ পরপদ জানলাম, সমস্যমান পদ জানলাম, সমস্ত পদ জেনেছি। আর হচ্ছে ব্যাস বাক্য, একটা বাক্য হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলবো? ব্যাস বাক্যের অপর নাম এখনই বললাম যে বাক্যের মাধ্যমে সমস্যমান পদ দুটির মধ্যে অর্থের সম্বন্ধ থাকছে। এইটা পুরোটা একটা বাক্য। এই দুটো বাক্যের সমস্যমান পদ কোনগুলো? পূর্বপদ আর পরপদ। এই দুটো বাক্যের মধ্যে অর্থের যে সম্বন্ধ থাকছে, কি সম্বন্ধ? অর্থের যে সম্বন্ধ থাকছে সেটাই হচ্ছে কি? সেটি হচ্ছে, এখানে লেখার জায়গাটা পাচ্ছি না, সেটি হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সেটিকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি উদাহরণের সাথে তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসবো যে সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ। আগে জানতে হবে যে সমাসের প্রকারভেদ, এই সমাস কথাটা কোথা থেকে এসেছে, এই সমাস কথাটার উৎপত্তি কোথা থেকে? এটির উৎপত্তি সংস্কৃত
থেকে। তাহলে আমাদের জানতে হবে যে সমাস, সংস্কৃতের সমাস কয়টি সেটাকে জেনে নিই। সংস্কৃতের সমাস হচ্ছে, সমাসের প্রকার হচ্ছে মোট 4টি, কিন্তু বাংলায় সমাস হচ্ছে 6টি। তাহলে সংস্কৃতে 4টি আছে, বাংলায় 6টি রয়েছে। তাহলে এর মধ্যে তাহলে এটা কেমন হলো বা এটা কেন হলো, এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাহলে এখানে এরপরে আমরা যখন বাংলার সমাসটা আলোচনা করছি, সেই আলোচনা করতে করতে আমি বলে দেবো যে কোন 6টির মধ্যে কোন 2টি এই 4টি সমাসের মধ্যে থেকে গেছে। এবার চলে সেই সমাসের প্রকারভেদে আলোচনা করি। তাহলে বাংলায় আমরা জানলাম বাংলায় সমাস তাহলে কটি হলো, 6টি। এই 6টি সমাস কি কি সেটা জানার আগে আমরা পূর্বপদ এবং পরপদ অনুযায়ী সমাসগুলোকে ভাগ করে নেব। তাতে আমাদের কি হবে, আলোচনাটা বা মনে রাখাটা খুব সহজেই হয়ে যাবে, খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে পদের পূর্বপদ আর পরপদের অর্থ পার্থক্যের দ্বারা বা অর্থ প্রাধান্যের দ্বারা আমরা সমাসকে ভাগ করব। প্রথমত কি আছে, পূর্বপদের প্রাধান্য। প্রথমত হচ্ছে পূর্বপদের প্রাধান্য। দ্বিতীয়ত হচ্ছে পরপদের প্রাধান্য। তৃতীয়ত কি হবে, তৃতীয়ত হবে যে উভয় পদের প্রাধান্য, অর্থাৎ এখানে পরপদ আর পূর্ব দুটো থাকবে। চতুর্থত হচ্ছে কি, তৃতীয় পদের প্রাধান্য। তাহলে পূর্বপদ পরপদ কোনোগুলোই থাকবে না, এখানে পূর্বপদ পরপদ কোনোগুলোই থাকবে না, সম্পূর্ণ ভিন্ন পদ আছে, অর্থাৎ তৃতীয় পদে প্রাধান্য পাবে। এই যে 4টি ভাগ দেখলে, এই 4টি ভাগ হচ্ছে সংস্কৃত সমাসের ভাগ। এইখানে আমরা কি করেছি, যে পরপদের প্রাধান্য আমরা লিখলাম, সেই পরপদের প্রাধান্যকে আমরা কি করেছি, আরও দুটো ভাগে ভাগ করে দিয়েছি, আরও দুটো ভাগকে আলাদা করে দিয়েছি, তাই আমাদের 6টা হয়ে গেছে। এবার চলে আসি এই সমাস কোনগুলো, বা বাংলার সমাস কোনগুলি, কত প্রকার, 6 প্রকার বললাম, সেগুলো কি লিখে নিই। তাহলে বাংলায় সমাসের প্রকারভেদ। বাংলার সমাসের প্রকারভেদ কয়টি বলেছিলাম, 6টি। তাহলে প্রথমে হচ্ছে বলেছিলাম পূর্বপদের প্রাধান্য। এই পূর্বপদের প্রাধান্য কোন সমাস হবে, এইখানে মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাস। পূর্বপদের প্রাধান্য পাচ্ছে অব্যয়ীভাব সমাস। 2 নম্বরে কি আছে, পরপদের অর্থবাদ আছে। পরপদের অর্থ কোনগুলো পাচ্ছে, পরপদের অর্থ পাচ্ছে 3টি। কি কি, প্রথম হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ, সেটা হচ্ছে দিগ। এই 3টি সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এই পরপদের মধ্যে কি করছে, সংস্কৃত সমাসে এই 3টেকে একটা কারক ধরে নিচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমরা বাংলায় কি করছি, এটাকে 3টে ভাগ করে নিয়েছি। এখানে আমরা 3টে ভাগ করে নিয়েছি, কর্মধারয় রাখছি একটা, তৎপুরুষ আছে দীর্ঘ, 3টেকে আলাদা আলাদা রাখছি। এরপরে চলে আসি 3 নম্বরে কি ছিল, যে উভয় পদের প্রাধান্য। উভয় পদের প্রাধান্য কোনটা হবে, উভয় পদের প্রাধান্য একটি থাকবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা কটি সমাস জেনে নিলাম, সেখানে ছিল 3টি, 4টি, এখানে একটা 5টি হয়েছে। আর একটি রয়েছে 4 নম্বর হচ্ছে ভিন্ন পদের প্রাধান্য, ভিন্ন বা তৃতীয় পদের প্রাধান্য। প্রাধান্য কোনটা পাবে, তৃতীয় পদের প্রাধান্য একটা রয়েছে, তৃতীয় পদের প্রাধান্য রয়েছে বহুব্রীহি সমাস। এই হচ্ছে মোট 6টি সমাসের ভাগ। এছাড়াও আরও 3টি সমাসের ভাগ রয়েছে, এরপরেও আরও 3টি সমাস রয়েছে বাংলায়। সেগুলো কি কি,
এছাড়া আরও 3টি সমাস হচ্ছে 3টি সমাস রয়েছে। এছাড়াও 3টি সমাস রয়েছে, যেমন একটা হচ্ছে নিত্য সমাস, 2 নম্বর হচ্ছে অলোপ সমাস, আর 3 নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এই 3টা মোটামুটি তোমাদের সমাস এর শ্রেণীবিভাগটা আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এবার পরবর্তী ভিডিও আজকে পর্যন্ত এইটুকু থাকলাম। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা সমাসের এক একটা পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটা একবার দেখেছো, যদি কোথাও না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আরেকবার দেখো। আশা করি তোমাদের মধ্যে সমাস সম্পর্কে যে ধারণাটা ছিল বা ভয় ছিল, ভীতি ছিল, সেইটা ক্লিয়ার হয়েছে। আজকের পর্যন্ত এইটুকু রাখলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি তোমরা কেউ এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকো। সবাইকে তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দাও, যাতে আরও বেশি বেশি ছেলেমেয়েরা উপকৃত হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।